Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে নন ফিকশনাল প্রোজের ইস্ট ইন্ডিয়া বিল থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে রাইট এ নোট অন বার্কস প্রোজ স্টাইল। Burke was an Anglo-Irish statesman, author, orator and political philosopher. বার্ক ছিলেন একজন অ্যাংলো আইরিশ রাষ্ট্রনায়ক, লেখক, বক্তা এবং রাজনৈতিক দার্শনিক। হি ওয়াজ নট অনলি এ গ্রেট ওরাটর বাট অলসো এ প্রলিফিক রাইটার। তিনি শুধু একজন বক্তাই ছিলেন না, একজন প্রখ্যাত লেখকও ছিলেন। As he was one of the finest parliamentary orators in Britain, his prose style is characterized by proportion, dignity and harmony. যেহেতু তিনি ব্রিটেনের অন্যতম একজন সংসদীয় বক্তা ছিলেন, তার যে গদ্যশৈলীর অনুপাত, মর্যাদা এবং সাদৃশ্য দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ যেহেতু তিনি একজন পার্লামেন্টারির একটা সদস্য ছিলেন একজন, সেই হিসাবে তার প্রোজ স্টাইলকে অন্যরকমভাবে কি করা হয়, অর্থাৎ এটাকে মূল্য দেওয়া হয়। বার্কস ইজ দ্য প্রোজ অফ অ্যান ওরাটর। বার্ক হচ্ছে কি একজন গদ্যের বক্তা। হি এমপ্লয়েজ অল দ্য রেটোরিক্যাল ডিভাইস অ্যান্ড ফিগার্স ইন হিজ রাইটিং। তিনি তার লেখার সমস্ত অলঙ্কৃত যন্ত্র এবং পরিসংখ্যান তিনি ব্যবহার করেন। হিজ স্টাইল ইজ দ্য মোস্ট স্ট্রাইকলি সুইটেড টু দ্য সাবজেক্ট। তার শৈলী বিষয়ের সাথে সবচেয়ে কঠোরভাবে উপযুক্ত। অর্থাৎ হচ্ছে তার যে স্টাইল তিনি ব্যবহার করে লেখেন সেটা হচ্ছে কি যে সাবজেক্ট তিনি চুজ করেন তার সাথে একদম খুব ভালোভাবে যায়। বার্ক ইজ এ রাইটার অফ রোম্যান্টিক প্রোজ। তিনি মূলত হচ্ছে কি রোম্যান্টিক গদ্যের লেখক। দ্য রিলেশন বিটুইন বার্ক অ্যান্ড দ্য রোম্যান্টিসিস্ট ইজ হিজ পাওয়ার অফ ইনভেস্টিং উইথ ইন্টারেস্ট অ্যান্ড কালার দ্য পাস্ট এক্সপিরিয়েন্স অফ দ্য রেস অ্যান্ড অফ মেকিং ইট আপিল টু দ্য ইমাজিনেশন। এখানে যেটা বলেছে যে কি বার্ক এবং যে রোম্যান্টিসিস্টের মধ্যে যে সম্পর্ক সেটা হলো যে তার আগ্রহ এবং যে বর্ণের সাথে বিনিয়োগ করার ক্ষমতা, এবং এই যে জাতি বা বর্ণ এই জিনিসটা কি অতীত অভিজ্ঞতা এবং এটিকে কল্পনার জন্য আবেদনময় করে তোলা। ঠিক আছে, অর্থাৎ কল্পনার মাধ্যমে এই জিনিসটাকে কি করা, ফুটিয়ে তোলা। এই জিনিসগুলো মূলত একজন রোম্যান্টিসিস্টের যেরকম থাকে সেরকম বার্কের মধ্যেও ছিল। Poetry is life force, the moving force of Burke's speech. কবিতা হলো একটা কি জীবনী শক্তি, আর বার্কের বক্তৃতা চলমান শক্তি। ইনফ্যাক্ট হি ইজ দ্য পয়েট ইন প্রোজ। আসলে তিনি গদ্যের কবি। His eloquence is remarkable and his wisdom is profound and contemplative. অর্থাৎ তার যেই এলোকুয়েন্স বা ভাগ্মিতা এবং অসাধারণ, এবং তার যেই প্রজ্ঞা সেটা গভীর ও মননশীল। হি স্পিক্স ইজ ফিগার্স, ইমেজ, সিম্বলস। তার পরিসংখ্যান, চিত্র এবং তিনি কি প্রতীকে কথা বলেন। অর্থাৎ তিনি যখন লেখেন বা তার লেখনীতে আমরা বিভিন্ন ফিগার অফ স্পিচ, ইমাজিনেশন, সিম্বলস এগুলোর বিপুল ব্যবহার আমরা দেখে থাকি। দ্য মিউজিক্যাল ক্যাডেন্স অফ হিজ সেন্টেন্স রিফ্লেক্টস দ্য ইনফ্লুয়েন্স অফ হিজ হাইট রিডিং অফ পোয়েট্রি। তার বাক্যগুলো সঙ্গীতের ছন্দ তার কবিতার ব্যাপক পাঠের অর্থাৎ ব্যাপকভাবে তার কি পাঠকের প্রভাবকে প্রতিফলিত করে। অর্থাৎ এই যে ছন্দের মাধ্যমে তিনি তার বাক্য ইউজ করছেন, এতে করে পাঠক ব্যাপকভাবে তার কবিতা পড়তে বা তার প্রোজগুলো পড়তে পছন্দ করতেন। দ্য মিউজিক্যাল হিজ প্যাশনস অ্যান্ড ফিলিংস, হিজ পার্সোনাল অ্যাগনি অ্যান্ড অ্যাংজাইটি টুয়ার্ডস দ্য টাইরানি অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফাইন্ডস এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন ইন হিজ স্পিচ। তার আবেগ এবং যে অনুভূতি সেটা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারের প্রতি তার ব্যক্তিগত যন্ত্রণা এবং উদ্বেগ, তার কি বক্তব্যের একটি স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এখানে একটা কথা বলে রাখি যে এই যে বললো যে ব্যক্তিগত যে যন্ত্রণা, এখানে হচ্ছে যে ওয়ারেন হাস্টিংয়ের সাথে এটা হিস্ট্রিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটা আমি এখন ভিডিওতে বলবো না, তাহলে হচ্ছে ভিডিওটা খুব লং হয়ে যাবে। জাস্ট আমি প্রশ্নের জন্য একটু বলে রাখি যে ওয়ারেন হাস্টিংয়ের সাথে তার হচ্ছে একটা পার্সোনালি একটা দ্বন্দ্ব ছিল। সেই দিক থেকেও তিনি কি করেছেন, এই যে ইস্ট ইন্ডিয়া বিলের মধ্যে যেই কথাগুলো বলেছেন ওয়ারেন হাস্টিংয়ের অ্যাগেনস্টে, তো এখানে মূলত তার ওই পার্সোনাল যে পেইন সেখান থেকেই বলেছিলেন। Burke's style is dignified rather than graceful. বার্কের শৈলী মার্জিত নয়। His speech is all through marked by the device of the orator, rhythm, alliteration, assonance, consonance, repetition, careful arrangement and balance of part, etc.
এই প্যারাটা মূলত হচ্ছে তোমাদের মেইন প্যারা, যে একটা প্রোজ লিখতে তিনি কী কী এলিমেন্ট ইউজ করেছেন বা কী কী এলিমেন্টের মাধ্যমে প্রোজ লিখেছেন। তো এখানে যেটা বলেছে, তার বক্তৃতার মধ্যে ছন্দ, অনুকরণ, সঙ্গীত, ব্যঞ্জনা বা পুনরাবৃত্তি, এই বিন্যাস, এগুলি মূলত এখানে বিভিন্ন অংশে চিহ্নিত করা হয়ে থাকে। He is a master of what is called amplification. His prose is a response to all the demands of thought and emotion, all the moods and tone. এখানে যেটা বলেছে যে তার গদ্য চিন্তা ও আবেগের সমস্ত চাহিদা এবং সমস্ত যেই এখানে বললো যে থট, ইমোশন, এই যে মেজাজ এবং কি সুরের প্রতিক্রিয়া, অর্থাৎ তার গদ্যের মধ্যে আমরা যে সব কিছু পেয়ে থাকি, একটা স্টাইলের, একটা লেখনীর যেসব স্টাইল ফলো করে লেখে, তো সব কিছু আমরা তার গদ্যের মধ্যে পেয়ে থাকি। অর্থাৎ এইসব এলিমেন্টগুলো ইউজ করেই মূলত এডমন্ড বার্গ তার প্রোজগুলো লিখেছিলেন। আর তার ফলেই যেটা হয় যে রিডার্সরা খুব তার এই প্রোজ পড়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেন বা খুব সাপোর্ট করতেন বা খুব ভালো লাগতো তাদের কাছে, রিডারদের কাছে। Bark uses antithesis to sharpen the edge of an argument in the right place. বার্ক সঠিক জায়গায় যুক্তির ধার তীক্ষ্ণ করতে বিরোধিতা ব্যবহার করেন। In his speech, he uses irony and sarcasm, and these are his favorite weapons which supply his deficiency in the lake of humor. তার বক্তৃতায় তিনি বিদ্রূপাত্মক এবং কটাক্ষ ব্যবহার করেন। কেন? এই জন্য যে এগুলো তার প্রিয় অস্ত্র, অর্থাৎ এগুলোর মাধ্যমেই যা তার কি হাস্যরসের অভাব পূরণ করে। অর্থাৎ তিনি এইসব বিদ্রূপাত্মক কথা বা এইসব স্যাটার ব্যবহারের মাধ্যমে কি করে, তার লেখাকে, তার লেখনীকে আরও বেশি তিনি কি করে যে ফুটিয়ে তোলে। হিজ স্পিচ অন দ্য ইস্ট ইন্ডিয়া বিল ইজ রিপ্লেড উইথ আইরনিস আটারেন্স ইন এ সার্কাস্টিক টোনস। তিনি তার ইস্ট ইন্ডিয়া বিলের বক্তৃতা ব্যঙ্গাত্মক সুরে উচ্চারিত করে এবং হচ্ছে কি এটা বিদ্রূপাত্মকতায় পরিপূর্ণ ছিল। সেটা আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া বিল হচ্ছে কি ইন্ডিয়ানদেরকে সাপোর্ট করার জন্য তৈরি করা এবং ওয়ারেন হেস্টিংয়ের এগেনস্টে বলা, এটাই মূলত ছিল ইস্ট ইন্ডিয়া বিলের একটা মেইন থিম। ফর এক্সাম্পল, ওয়েন হি সেইজ দ্যাট দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি হ্যাজ 16,000 armed men in runs the commerce of the half the globe, he actually means that it is not supposed to have said so with very subtle irony. এখানে একটা উদাহরণ দিয়েছে তার লেখনীর, যেমন যখন তিনি বলেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির 60,000 সশস্ত্র লোক রয়েছে, এটি প্রায় কি অর্ধেক বিশ্বের বাণিজ্য চালায়, তখন তিনি আসলে বোঝাতে চেয়েছিলেন যে এটা এত ক্ষুদ্র বিড়ম্বনার কথা বলা উচিত নয়। অর্থাৎ একটু ব্যঙ্গ করে বলেছেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেহেতু এতজন লোক রয়েছে, তাহলে তো পুরো অর্ধেক বিশ্বের মানুষই সেখানে কাজ করছে, এমন কিছুর মাধ্যমে তিনি মূলত এখানে এটা বুঝিয়েছেন। Bark had a wealth of classical allusions and historical allusions which are unmistakable proofs of his scholarship and erudition. Bark প্রচুর যে ক্লাসিক্যাল ম্যাটারগুলো, ক্লাসিক্যাল এইসব ইঙ্গিত এবং কি ঐতিহাসিক চিত্র রয়েছে যা তার পাণ্ডিত্য এবং পাণ্ডিত্যের অস্পষ্ট প্রমাণ। Other device uses by Bark are rhetorical anticipation of an opponent's objection, his pretended modesty, his colloquialism, understatement, inversation, epigrams, and condensed metaphor. এখানে মূলত যে ফিচারগুলো দেওয়া আছে, এগুলো লেখনের ফিচার, যেমন ডিভাইসগুলো যেটা যে বার্কের দ্বারা ব্যবহৃত যে ডিভাইস, সেগুলো হচ্ছে কি প্রতিপক্ষের আপত্তিকর অলঙ্কৃত প্রত্যয়, তার অভদ্রতা, তার কথোপকথন, আন্ডারস্ট্যান্ডমেন্ট, তারপর হচ্ছে ইনভার্সন, অ্যাপিগ্রাম, রূপক, এই যে এক্সেট্রা এই ম্যাটারগুলোই মূলত কি ব্যবহার করতেন লেখার ক্ষেত্রে। To sum up, we can say that Bark is the greatest master in English of the rhetoric of political wisdom. তো সর্বশেষ সেটা বলা যেতে পারে যে কি বার্ক রাজনৈতিক জ্ঞানের অলঙ্কার শাস্ত্রের ইংরেজিতে সর্বশ্রেষ্ঠ মাস্টার। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটা সম্পূর্ণ ফলো করলে আশা করছি কিছু না কিছু ইনফরমেশন তোমরা অবশ্যই জানতে পারবে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাই।